কোথায় যে ওত পেতে আছে আর গোপনে তথ্য সংগ্রহ করছে মোসাদের গুপ্তচরেরা, তা কিন্তু বলা খুবই মুশকিল। এই নিয়ে এক প্রকার মিথি আছে, আপনি ঘরে কি দিয়ে ভাত খান তাও জানে মোসাদ। পৃথিবীর সব গুরুত্বপূর্ণ জায়গা থেকে নিজেদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত গোপনে সংগ্রহ করে মোসাদ। মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম, যাদের কার্যক্রম দেখে আপনার মনে হতে পারে পৃথিবীর শিরা উপশিরা সর্বত্রই বুঝি ছড়িয়ে ছিটিয়ে আছে মোসাদের গুপ্তচরেরা। সাল 1967 শুরু হয়ে গেছে আরব ইসরায়েল যুদ্ধ, যা 6 দিনের যুদ্ধ বা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ নামেও পরিচিত। 1967 সালের 5 জুন সিনাই উপদ্বীপে মিশরের সেনাবাহিনীর বিমান ক্ষেত্রে ইসরায়েলের অতর্কিত হামলা এই যুদ্ধের সূচনা করে, যা চলে 10 জুন পর্যন্ত। একপাশে ইসরায়েল, বিপরীত পক্ষে মিশর, জর্ডান আর সিরিয়া। কিন্তু ছোট্ট এবং নতুন রাষ্ট্র ইসরায়েলকে কিছুতেই ধরাশায়ী করতে পারছে না আরব ব্লক। এর প্রধান কারণগুলোর অন্যতম বড় কারণ হচ্ছে মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদি যুদ্ধের ফলাফল তৈরিতেও ইসরায়েলকে যুদ্ধে জয়ী হতে প্রধান ভূমিকা পালন করেছে। আর গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান শক্তি তাদের বিচক্ষণ গুপ্তচরেরা। সিরিয়ার গোলান মালভূমি দখলে প্রধান ভূমিকা পালন করেছে এলি কোহেনের সংগৃহীত গোপন তথ্যাবলী। এলি কোহেন, যিনি ছিলেন একজন ইসরায়েলি গুপ্তচর, তাকে ইসরায়েলের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। তার নামে নামকরণ করা হয়েছে ইসরায়েলের রাস্তাঘাট, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের। আজকে থাকছে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের খ্যাতিমান গুপ্তচর এলি কোহেনের জীবন কাহিনী, তার মোসাদে যোগদান, গোপন অভিযান ও ধরা পড়ার পর ফাঁসিসহ বিবিধ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোকপাত। তার ধরা পড়ার পরেও ইসরায়েল তাকে কেন বাঁচাতে পারেনি জানলে অবাক হবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 1924 সালের ডিসেম্বরে এলি কোহেনের জন্ম মিশনের আলেকজান্দ্রিয়ার এক ইহুদি পরিবারে। 1947 সালের জানুয়ারিতে এলি কোহেন মিশরীয় সেনাবাহিনীতে যোগ দিতে চেষ্টা করে। সব কিছুতে টেকার পরেও ইহুদি ও বিশ্বস্ততার প্রশ্নে তাকে মিশরীয় সেনাবাহিনীতে নেওয়া হয়নি। সেই সময় ইসরায়েল নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। তখন মিশরের 30,000 ইহুদি ইসরায়েলে পাড়ি জমায়। এলি কোহেনের 3 ভাই ও বাবা মা ইসরায়েলে পাড়ি জমায় 1949 সালে। কিন্তু নিজের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি শেষ না হওয়াতে এলি থেকে যায় মিশরে। গোয়েন্দা বৃত্তির শুরুটা মিশরে ইহুদি ও জায়নপন্থী আন্দোলন পরিচালনা করত এই কোহেন। শুরুতে সরকারেদের গুরুত্ব না দিলেও 1951 সালে মিশরের সরকার ইহুদি বিরোধী একটি অভিযান পরিচালনা করে এবং ইহুদি আন্দোলনের সঙ্গে জড়িত অনেকের সাথে কোহেনকেও গ্রেফতার করা হয়। অনেকে ইসরায়েলে পালিয়ে যায়। জামিনে বের হয়ে মিশরে ইসরায়েলের বহু অভিযানে তিনি গোপনে নিজেকে জড়ান, কিন্তু মিশরীয় কর্তৃপক্ষ কখনোই সেটা বুঝতে কিংবা প্রমাণ করতে পারেনি। এই রকমই একটি অভিযান ছিল অপারেশন গোশেন। এই অভিযানের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দারা মিশরের বহু ইহুদিকে সেই দেশ থেকে বের করে ইসরায়েলে স্থানান্তর করে। 1955 সালে পশ্চিমা দেশগুলোর সাথে মিশরের তখনকার ভালো সম্পর্ক নষ্ট করতে ইসরায়েল এক ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নেয়। ইসরায়েলের গোপন সেনাবাহিনী মিশরে অবস্থানরত ইহুদিদের মাধ্যমে মিশরে অবস্থিত আমেরিকান এবং ব্রিটিশ বিভিন্ন স্থাপনায় বোমা হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল এই হামলার দায় মিশরের উপর পড়বে এবং আমেরিকা ও ব্রিটেনের সাথে মিশরের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মিশরীয় কর্তৃপক্ষ জড়িতদের ধরে ফেলে। বিচারের পর এর সাথে জড়িত অনেকের ফাঁসি হয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই মিশনে জড়িতদের অর্থ সাহায্য দেয় এলি কোহেন। কিন্তু মিশরীয় কর্তৃপক্ষ এবারও কোহেনের সঙ্গে হামলার কোনো যোগসূত্র আবিষ্কার করতে পারল না। সেনাবাহিনী ও মোসাদে যোগদান। সুয়েজ খাল নিয়ে সংকটের জেরে মিশর ইহুদিকে সেই দেশ থেকে বহিষ্কার করে। 1956 সালের ডিসেম্বরে কোহেনকেও জোরপূর্বক মিশর ত্যাগ করতে বাধ্য করা হয়। বিভিন্ন ইহুদি এজেন্সির মাধ্যমে ইতালির নেপলস থেকে আসা এক জাহাজে করে ইসরায়েলের হাইফা বন্দরে এসে পৌঁছান তিনি। 1957 সালে কোহেনকে রিক্রুট করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স তথা সামরিক বাহিনী। তাকে মিলিটারি ইন্টেলিজেন্স শাখায় নিয়োগ দেওয়া হয়। সেখানে তিনি কাউন্টার ইন্টেলিজেন্স বিশ্লেষক হিসেবে দায়িত্ব পান। কিন্তু কয়েক মাস পরেই এই কাজে তার বিরক্তি চলে আসে, তাই তিনি মোসাদে যোগ দেওয়ার চেষ্টা চালান। কিন্তু মোসাদ তাকে অযোগ্য ভেবে রিক্রুট করেনি। এই ঘটনায় ক্ষুব্ধ এবং অপমানিত কোহেন মিলিটারি ইন্টেলিজেন্স থেকেও পদত্যাগ করেন। পরের 2 বছর কোহেন একটি বীমা কোম্পানিতে কাজ করেন। 1959 সালে নাদিয়া নামে এক ইরাক ফেরত ইহুদি মহিলাকে তিনি বিয়ে করেন। তাদের 3 সন্তান জন্ম নেয়, সোফি, আইরিত ও শাই। এদিকে মোসাদের নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন মেইর আহমেদ।
তিনি সিরিয়ার সরকারের ভিতর নিজের লোক ঢোকানোর জন্য একজন স্পেশাল এজেন্টের খোঁজ করছিলেন, কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড হওয়া চাই ফ্রেশ। তাই মোসাদ থেকে আগে প্রত্যাখ্যাত হয়েছেন এমন ব্যক্তিদের বায়োডাটা চেক করা শুরু হয়, কিন্তু কাউকেই এই পদের জন্য যোগ্য না হওয়ায় এলি কোহেনের নাম চলে আসে সামনে। এরপর তাকে 2 সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হয়। পর্যবেক্ষণের পর তাকে রিক্রুট করে ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নেয় মোসাদ। এরপরেই কোহেনকে জানানো হয় রিক্রুটমেন্টের কথা। আনুষ্ঠানিকতা শেষ করে নিবিড় প্রশিক্ষণে চলে যায় কোহেন। 6 মাস ধরে প্রশিক্ষণের পর তার ফলাফলে দেখা যায় একজন মোসাদ ফিল্ড এজেন্ট হবার জন্য সকল যোগ্যতা এবং গুণাবলী এই কোহেনের মধ্যে আছে। সিরিয়াতে অনুপ্রবেশ ও বিশ্বস্ততা অর্জন। এরপর তাকে একটি ভুয়া পরিচয় দেয়া হয়। তিনি তখন বনে যান আর্জেন্টিনা ফেরত একজন সিরিয়ান ব্যবসায়ী। তার কাভার নিখুঁত বানানোর জন্য কোহেনকে 1961 সালে পাঠানো হয় আর্জেন্টিনায়। 1962 সালে কামাল আমিন থাবেত নামে একজন সিরিয়ান ব্যবসায়ীর পরিচয়ে আর্জেন্টিনা থেকে সিরিয়ায় ঢোকেন তিনি। সিরিয়ার উচ্চপদস্থ রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা, প্রভাবশালী ব্যক্তি ও সেখানকার বিদেশি কূটনৈতিক পাড়ার সাথে কোহেনের সম্পর্ক তৈরির মাস্টার মাইন্ড হচ্ছে মোসাদ। পরিকল্পনা অনুযায়ী আর্জেন্টিনার মতো সিরিয়াতেও কোহেন সাধারণ সামাজিক জীবনযাপন শুরু করেন। তার সেই সময়টা কাটে বিভিন্ন ক্যাফেতে রাজনীতি নিয়ে গল্পগুজব করে। তিনি বাড়িতে বিশাল পার্টি দিতেন। খুব দ্রুতই সেসব পার্টিতে অতিথি হিসাবে আসতে থাকেন সিরিয়ার তৎকালীন উচ্চপদস্থ সরকারি মন্ত্রী, এছাড়াও সামরিক ব্যক্তিবর্গরা। সেই সকল কর্তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সুন্দরী নারী, এয়ার হোস্টেস, উদীয়মান সঙ্গীত শিল্পী ও তারকাদের নিয়ে সময় কাটাতেন কোহেনের দামেস্কের বিশাল ফ্ল্যাটে। তখন সেখানে সিরীয় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের কর্মকাণ্ড ও সামরিক পরিকল্পনা নিয়ে সবসময় আলোচনা করতেন। আর সেই সময় বৈঠকে মদ্যপানের পর মাতালের অভিনয় করে সমস্ত আলোচনাই খুব যত্ন সহকারে শুনে নিতেন কোহেন এবং তা পাচার করতেন ইসরায়েলে। এছাড়াও কোহেন উচ্চপদস্থ কর্মকর্তাদের ঋণ দিতেন, তাদের গলা পরিমাণ অ্যালকোহল গেলাতেন, ফলে তাদের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তার গড়ে ওঠে। কোহেন নিজেও ছিলেন নারী সংক্রান্ত ব্যাপারে বেশ দক্ষ। জানা যায় সিরিয়াতে তার প্রায় 17 জন প্রেমিকা ছিল, যারা সকলেই ছিলেন সুন্দরী এবং নামজাদা পরিবারের সন্তান। কোহেন সিরিয়ার তৎকালীন প্রভাবশালী রাজনীতিবিদ, যিনি পরবর্তীতে শাসক হয়েছেন, ও সিরিয়ার বার্থ পার্টির প্রতিষ্ঠাতা আমিন আল হাফিজের সাথেও বেশ ভালো সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছিলেন। এইভাবে তিনি বনে যান সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান উপদেষ্টা। 1991 সালে হাফিজ একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিবিসিকে। সেখানে তিনি কোহেনের সাথে নিজের সম্পর্কটা বলতে গেলে অস্বীকার করেন। তথ্য পাচার। 1961 থেকে 1965 এই 4 বছরে কোহেন অকল্পনীয় পরিমাণে স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছেন সিরিয়া থেকে। রেডিও, ওয়্যারলেস, গোপন চিঠি, মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ওই 4 বছরে অতি গোপনে 3 বার সশরীরে ইসরায়েলে গিয়ে তিনি তথ্য পাঠিয়েছেন। তার পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিরিয়ার গোলান মালভূমিতে গিয়ে সেখানে অবস্থিত সিরিয়ান সামরিক দুর্গের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য পাওয়া। গোলান মালভূমিতে গিয়ে তিনি সেখানে প্রখর রোদের সৈন্যদের কষ্টের কথা তুলে ব্যাপক হায়হুতাশ করেন। কপটতার আশ্রয় নিয়ে সৈন্যদের সহানুভূতি আদায় করেন। এরপর সৈন্যদের জন্য ছায়ার ব্যবস্থা করতে তিনি গাছ লাগিয়ে আসেন। কেউ ঘুণাক্ষরেও অনুমান করতে পারেনি তার উদ্দেশ্য। মূলত গাছগুলো লাগানো হয়েছিল গোলান মালভূমির গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান অনুযায়ী, যাতে ইসরায়েলি বাহিনী এগুলোকে মার্কার হিসেবে ব্যবহার করতে পারে। আর হয়েছিল তাই। ইসরায়েলি বাহিনীর তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় এই গাছগুলো লক্ষ্য করে হামলা করে মাত্র 2 দিনে গোলান মালভূমি দখল করে ফেলে। এছাড়াও কয়েকবার করে সিরিয়ার দক্ষিণাঞ্চলের সামরিক ঘাঁটিতে গিয়ে সেখানকার গুরুত্বপূর্ণ সেনা অবস্থানের ছবি ও স্কেচ এঁকে নিয়ে আসেন। তার আরেকটি মহা গুরুত্বপূর্ণ তথ্য পাচার ছিল বাংকার ও মর্টারের 3টি লাইন তৈরির ব্যাপারে সিরিয়ার গুরুত্বপূর্ণ একটি সামরিক পরিকল্পনা জেনে ফেলেন তিনি। অথচ ইসরায়েল আগে জানত মাত্র একটি কথা। কোহেনের এই তথ্যগুলো 1967 সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে এতটাই সহায়তা করেছে যে মাত্র 6 দিনে ইসরায়েলের এই যুদ্ধে জয়ের মূল ক্রেডিট দেওয়া হয় মাত্র একজন ব্যক্তিকে, এবং সেই ব্যক্তি নিঃসন্দেহে এলি কোহেন। কাভার ফাঁস। এদিকে নিজের গোয়েন্দা দুর্বলতার কথা সিরিয়া উপলব্ধি করতে পারে, বুঝতে পারে বেলুনে কোথাও ফুটো আছে। সিরিয়ান ইন্টেলিজেন্সে নতুন প্রধান হিসেবে নিয়োগ পান জেনারেল আহমদ শাহরি। তিনি এই কাজের দায়িত্ব দেন ঝানু গোয়েন্দা আবু বকর আহমেদকে।
তিনি কাউকেই বিশ্বাস করতেন না, কাউকেই না। এবং তিনি বিভিন্ন বিষয়ে আগ্রহ দেখানো কোহেনকে কোনো একটা কারণে অপছন্দ করতে শুরু করেন। এই বিষয়টি উপলব্ধি করতে পেরে নিজের সর্বশেষ ইসরায়েল সফরে কর্তৃপক্ষের কাছে কোহেন তার ভয়ের কথা ব্যক্ত করেন। তিনি মোসাদকে এও জানান যে সিরিয়াতে তার দায়িত্ব হয়তো আর পালন করা সম্ভব নয়। এই ঘটনা 1964 সালের। নিজের তৃতীয় সন্তানের জন্ম এবং কাফার ফাঁসের আশঙ্কায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চান। কিন্তু এই ঝানু গোয়েন্দার সেবা থেকে এত সহজে মুক্তি দিতে চাইল না মোসাদ। ইসরায়েল কোহেনকে অনুরোধ করল শেষবারের মতো সিরিয়ায় যেতে। এই বাড়ি হবে তার শেষ মিশন, এরপর তাকে আর কোথাও পাঠানো হবে না। তিনি রাজি হয়ে যান। যাওয়ার আগে নিজের স্ত্রীকেও এই কথা তিনি বলে যান। এদিকে ক্রমেই নিজের গোয়েন্দা তথ্য চুরির ব্যাপারটি সিরিয়ান গোয়েন্দারা ধরতে পারছিল। এরপর সিরিয়ার খুবই উঁচু পর্যায় থেকে গোপনে এই ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ছিল অত্যন্ত গোপন একটি কাজ। তখন সিরিয়া সম্পূর্ণ নির্ভর করত সোভিয়েত নির্ভর বিভিন্ন প্রযুক্তির ওপর। সোভিয়েত ইউনিয়নের দেওয়া ট্র্যাকিং ইকুইপমেন্ট নিয়ে কেজিবি থেকে আসা বিশেষজ্ঞরা সিরিয়া থেকে বাইরে পাঠানো অনেক রেডিও সিগন্যাল পর্যবেক্ষণ করেন। এইরকম বহু ট্রান্সমিশন শনাক্ত করা শেষে 24শে জানুয়ারি সিরিয়া নিরাপত্তা বাহিনী কোহেনের অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে রেডিও সিগন্যাল পাঠানো অবস্থায় হাতে নাতে আটক করে। বিচার, মৃত্যুদণ্ড ও আন্তর্জাতিক প্রচারণা। বিশেষ ট্রাইব্যুনালে বিচার হয় কোহেনের। তিনি দোষী সাব্যস্ত হন। বিচারে দেশের তথ্য পাচারের শাস্তি অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইসরায়েল তাকে বাঁচানোর জন্য শুরু করে আন্তর্জাতিক প্রচার। এই প্রচারণার নেতৃত্বে ছিলেন খোদ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গোল্ডা মেয়ার নিজে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে সিরিয়াকে মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য বহু চাপ দেওয়া হয়। বিভিন্ন দেশের কূটনৈতিক, প্রধানমন্ত্রী, এমনকি পোপ পঞ্চম পল পর্যন্ত হস্তক্ষেপের চেষ্টা করেছিলেন। গোল্ডা মেয়ার এমনকি সিরিয়ার মুরব্বী সোভিয়েত ইউনিয়নের কাছেও আবেদন জানিয়েছিলেন। কিন্তু ফ্রান্স, বেলজিয়াম এবং কানাডার অনেক চেষ্টা সত্ত্বেও সিরিয়ান সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করে। দিনটি ছিল 1965 সালের 15ই মে। এর আগে দামেস্কের কারাগার থেকে শেষ ইচ্ছে অনুযায়ী নিজের লেখার শেষ চিঠিতে নিজের স্ত্রীর কাছে সময় দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে নেন কোহেন। তাকে ভালো ভবিষ্যৎ গড়তে মনোযোগী হবার পরামর্শ দেন তিনি। তার শেষ ইচ্ছে ছিল তার মৃত্যুর সময় ইহুদিদের ধর্মীয় প্রধান একজন রাব্বি যেন তার পাশে থাকেন। তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে সিরিয়ান ইহুদিদের সর্বোচ্চ ইহুদি ধর্মীয় রাব্বিকে সেই সময় তার পাশে রাখা হয়। এরপর দামেস্কের হাই সিকিউরিটি কারাগারের ভেতরে তাকে ফাঁসি দেওয়া হয়। কবর ও ধূম্রজাল। তার মৃত্যুর পরেও তাকে নিয়ে বিরোধ শেষ হয়নি। 1965 সালের নভেম্বরে কোহেনের স্ত্রী সিরিয়ার প্রধানমন্ত্রী হাফিজ আল আসাদের কাছে একটি চিঠি লিখেন। তিনি সেখানে এলি কোহেনের দেহাবশেষ ফেরত দেওয়ার আবেদন জানান, কিন্তু তার আবেদন গৃহীত হয়নি। 2008 সালের আগস্টে হাফিজ আল আসাদের সাবেক ব্যুরো চিফ মন্ত্রীর মাউসিলি দাবি করেন এলি কোহেনের কবর অন্তত 3 বার পরিবর্তন করা হয়েছে, যাতে তার মৃতদেহ মোসাদ অভিযান চালিয়েও ইসরায়েলে ফিরিয়ে নিতে না পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের মতো শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।